আমেরিকাতে ছাড়বো, কিন্তু ওনার ওই জিনিসটা ওনার ভাষায় যদি বাংলায় বা ইংলিশে যদি থাকে ওটা আমি ইউজ করতে পারবো না আমেরিকাতে ওই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে, যদি না ইন্টারন্যাশনালে ওই স্ট্যান্ডার্ডটা ইউজ করা হয়। ইউ সি, তো সরকারকে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন কান্ট্রিতে আমাকে ইনভাইট করা হয় ওই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের সরকারের নীতিমালা। আর একটা জিনিস কি, যে আমাদের দেশে বুঝতে হবে ইট ইজ নট আইসিটি, আইসিটি ইজ দ্য টুল। ICT based education, it comes to knowledge based of instruction, design, how people learn and how we can take. United States there is an organization there, so it's called distance education and online learning. এর জন্য ওদের স্পেসিফিক আছে না করলে কি প্রত্যেক এভরি আপনি প্রাইমারি স্কুল টিচার বলতে আমি তো এটা খুব সুন্দর করে স্টোর করে এটা বলতে পারি হচ্ছে যে আমাদের কোলাবোরেটিভলি কাজ করতে হবে, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং অটোনোমাস এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে একসাথে কাজ করতে হবে এবং আমরা হয়তো কিছু প্রায়োরিটি বেছে নিয়ে কাজটা করতে হবে। আর দ্বিতীয় কিছু এক্সপেরিমেন্টেশন লাগবে, শুরুতেই বসে এসি রুমে এরকম প্যানেলের ভেতর দিয়ে হয়তো পলিসি তৈরি করা বা নীতিমালা তৈরি করা সম্ভব না, কিছু এক্সপেরিমেন্টেশন দরকার হবে। তার জন্য আমি মনে করবো যে সরকার এবং প্রাইভেট সেক্টর এগিয়ে আসবেন এবং একসাথে কাজ করা শুরু করবেন। তো প্যানেলিস্টদের ধন্যবাদ, শ্রোতা যারা ছিলেন তাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। Please, take your seat. Established this news agency as the South Asia's first digitized news agency. It's not me, but very young brains. So এটা 26 বছর আগে বাংলাদেশে ছিল। তো আমার যদিও ব্যাকগ্রাউন্ড কমিউনিকেশন, mass communication, journalism, but I take deep interest in what was being talked about this in this room. You just mentioned about the parliamentary channel. So the government can look at television license দেওয়া হলো 1996 সালে আমি নিজে একটা এডুকেশনাল চ্যানেল হিসেবে একটা অ্যাপ্লাই করেছিলাম এবং আমার অ্যাপ্লিকেশনটা টার্ন আউট হয়ে গেল যে ক্রস মিডিয়া ওনারশিপ। চ্যানেলটাকে যদি একটা রিডিজাইন করে যদি বন্ধ দিয়ে এটাকে একটা এডুকেশন চ্যানেল হিসেবে ইউজ হবে, আই থিঙ্ক আওয়ার রিসোর্স, এক্সিস্টিং রিসোর্স কুড বি অপটিমাইজড। আরেকটা আমার হচ্ছে যে এই যে ই লার্নিং, ইনফ্যাক্ট ই লার্নিং, বাট আই থিঙ্ক দিস নিডস টু বি টু বি ডিগড আউট। এবং আমার মনে হয় ই এডুকেশন আজকে যেটা আপনারা এই রুমে আলাপ করেছেন, দ্যাট কুড ইনফ্যাক্ট চেঞ্জ দ্য ফেস অফ দিস কান্ট্রি। আই এম সরি, আই এম লিটল ইমোশনাল, বাট আই থিঙ্ক this is something, this forum needs to continue this, and we need people like this to come and share their thoughts with us. Thank you. Thank you very much. আর কেউ কে আছেন এই রুমে? খুবই সংক্ষেপে আপনার পরিচয়। খান একাডেমি, যে খুব পপুলার খান একাডেমি, ওনারা যে কন্টেন্টগুলো ডেভেলপ করেছেন সেগুলো আমরা শুনেছি গুগল বাংলায় ট্রান্সলেট করছে, তো সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি কিনা। এক, দুই হচ্ছে আমার খুব জানতে ইচ্ছে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন একটা ডিপার্টমেন্ট আছে, রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটও আছে, সেখানে হ্যাঁ আইআর, সেখানে এই ই লার্নিংয়ের জন্য কোনো ডিপার্টমেন্ট বা আলাদা কোনো সেন্টার খোলা হয়েছে কিনা। যদি এই বায়ানের বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে কোনো অবদান না রাখে, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়, এবং আমরা এই যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ছোট ছোট জায়গায়, কিন্তু এগুলোর আসল রিসোর্স সেন্টার তো হওয়া উচিত বিশ্ববিদ্যালয়গুলো, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা কতটুকু হয়েছে, কেন হচ্ছে না, এইটা আমার মনে হয় ফাইন্ড আউট করা দরকার। ওপেন ইউনিভার্সিটি এখানে বিশাল কন্ট্রিবিউশন করতে পারত। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা এসেছে আমাদের প্যানেল ডিসকাশনে। দেখেন, আপনি খুঁজলে কিন্তু হাতে গোনা দু একটা বিশেষজ্ঞ পাবেন, দু একটা উদ্যোগ কিন্তু খুবই সফল দেখা যায় পাইলট, কিন্তু সেটা টাইনি 10টা 15টা 100 200, যেমন প্ল্যান বাংলাদেশে অনেক সুন্দর করে দেখেছি, কিন্তু কয়টা স্কুলে এটা করতে পারছে, কিন্তু এটা কিন্তু মাঝপথে কিন্তু শেষ হয়ে যায়। ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করে কয়েকটা গাছকে সুন্দর করা যায়, যখন এই নেচারে দেওয়া যায় তখন দেখা যায় সার্ভাইভ করছে না। তো এটা একটা বোঝার বিষয় আছে, স্কেল আপ যখন হয় তখন সার্ভাইভ করে না কিন্তু অনেকগুলো উদ্যোগ, সেটা একটা বিষয়। তবে অবশ্যই যদি শুধু টিচার হলে হবে না, কিন্তু টিচাররা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি জানে, টিচাররা তাদের বিষয়গুলো জানে, সেটা যদি করে তাদের উপরের দিকে যারা বিশেষজ্ঞ আছে তারা তাদেরকে পরামর্শ দিয়ে যান, অর্থাৎ তারা তাদের সাথে যদি সংযুক্ত থাকেন, তাহলে আমি আপনার সাথে একমত, অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে যারা
বিশেষজ্ঞ তো কোনো উদ্যোগই দেখি না, টু বি ফ্র্যাঙ্ক। আর একটা বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টর এখানে আসলে সবচেয়ে ভালো করবে। দেখেন আমি সিম্পল একটা উদাহরণ বলি, অনেক বলছিল যে রেগুলেশনের বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথমে রেগুলেশন করলে কিন্তু স্ট্রাঙ্গুলেট করা হবে। প্রথমে ছোট ছোট ক্রিয়েট করার ওপেন এনভায়রনমেন্ট থাকা দরকার, যখন একটু ভালো হবে তারপরে সেগুলো রেগুলেট করার বিষয়। যেমন উদাহরণ দিই, আপনার এখানে সেজার জুস আসতো পাকিস্তান থেকে, এখন আমাদের আমজাদ সাহেবের জুসের ফ্যাক্টরি আছে বিরাট বড়, এখনো কিন্তু আসে না। প্রথমে কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে, কিন্তু প্রথম দিকে আমি মনে করি রেগুলেট করা উচিত না। প্রাইভেট সেক্টর এখানে আসলেই যে প্রথমে ফ্লারিশ করবে তা না, কিন্তু এটা কিন্তু শুধু বিজনেস এনভায়রনমেন্ট না, কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্ট নির্ভর করে। কেন নির্ভর করে আমি একটা উদাহরণ দিই, আমি নিজেই ফেস করছি। যেমন আমি লার্নিং আর্নিং যখন শুরু করেছি, ইতিমধ্যেই কিছু টাউট জুটে গেছে যে ওয়েবসাইট খুলে বলছে আমাদের টাকা দাও, আমরা এই করবো, এই ক্লিক করলে টাকা পাবে। তখন আমাকে অনেকে প্রশ্ন করছে যে দেখেন আপনি এটা করছেন, এটাতে আরো টাউট বাট করার সুযোগ করে দিয়েছেন, তো আমাদের চেক করার সুযোগ করে দিয়েছেন। তখন আমি দেখছি তো বেকায়দা। তারপর আমি সিআইটির সাথে কথা বলছি, দু একটা ধরে কিছু টাইট টুইট দেওয়া যায় কিনা। সুতরাং কিছু করতে গেলে কিছু অসুবিধা, উনি আসবেন যখন ওনার পিছনে লাগবে, কোনো অসুবিধা নেই, প্রাইম মিনিস্টারের পিএসএ কাছে নিয়ে দেবো, আমাকে 10 লাখ দিতে হবে, কোনো অসুবিধা নেই, লাইনটাকে সব করে দেবো। সুতরাং দিস আর এনভায়রনমেন্টাল ইস্যু, কিন্তু জিনিসটা কিন্তু অত সোজা না। সুতরাং শুধু টাকা পয়সা নিয়ে আসলে, স্কিল থাকলে এখানে সার্ভাইভ করবে তা না। সার্ভাইভের কিছু মেকানিজম আছে, যদি ভয় পেয়ে চলে যায় তাহলে হবে না। একটা পুকুরের ভিতরে ছোট স্লো মুভিং পুঁটি মাছ আছে, সেখানে আমার শোল মাছ আছে, তারপরেও কিন্তু পুঁটি মাছ সার্ভাইভ করে, তার নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। কিন্তু প্রথমে যদি পুঁটি মাছ মনে করে আমি এই জায়গায় যাবো না, আমি শেষ, তাহলে তো হার্ট ফেল করবে, মরে যাবে, সেটা হবে না। প্রথমে এসে কিন্তু এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে ফেভারেবল। ভার্জিন সয়েল যদি একটা প্রথম এক ধরনের গাছ আসে, তারপরে আরেক ধরনের আসে, তারপরে আসে সাকসেশন। সুতরাং সাকসেশনের বিষয়গুলো মনে রাখা দরকার। ডেফিনেটলি প্রাইভেট সেক্টর যদি না আসে তাহলে ইমপ্রুভ হবে না। টিচাররা প্রথমে যদি এটা তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ হবে, তারপরে প্রাইভেট সেক্টরে আসতে হবে। যেমন আমি একটা কোম্পানির কথা বলি, প্রমিথিউস, বেশ অনেক বছর আগে আমি দেখেছি, কিন্তু প্রমিথিউস কিন্তু একদিনে হয়নি। আপনারা যদি দেখেন তাদের বিষয়গুলো কিভাবে গড়ে উঠছে। তারপরে প্রাইভেট কোম্পানি রিক্রুটমেন্ট, তো রিক্রুটমেন্ট করতে গেলে তাদের ভিতর থেকে কিছুটা বেছে নিয়ে আসতে হবে। সুতরাং ডেফিনেটলি কোঅপারেট করা দরকার। এখানে প্রাইভেট কোম্পানি যখন হবে তখন সাস্টেনেবল হবে। কেন? তারা খুব হাই কোয়ালিটি সাপ্লাই দিতে পারবে, ইমপ্রুভ করাতে পারবে। কিন্তু দেখা যাবে যে ওনারা স্কুলের টিচারকে, কলেজের টিচারকে হায়ার করছে, মানে প্রাইমারি যেভাবে পড়াতে হয়, প্রাইমারি কন্টেন্ট যেভাবে, হাই স্কুলে সেভাবে হবে না, বিশ্ববিদ্যালয়ে সেভাবে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ইবুক তৈরি করছি সরকার থেকে, অনেক আশেপাশের দেশে কিন্তু নাই। 1 থেকে 10 পর্যন্ত, ইনক্লুডিং মাদ্রাসা এবং ইনক্লুডিং টেকনিক্যাল এডুকেশনে। কিন্তু এর সাথে এখন যদি প্রাইভেট সেক্টর আসে, এর সাথে মাল্টিমিডিয়া এমবেড করে, ধরেন একটা কার্বন সাইকেল আছে, তার সাথে যে আরো অনেকগুলো বিষয়গুলো এর সাথে এমবেড করে, তখন কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর হবে। এর সাথে যদি কেউ এসে টেক্সট টু স্পিচ করে, আমি আমার পড়ার সময় নেই, আমি বসে বসে শুনবো, তাহলে কিন্তু আরো অনেক সুন্দর হবে। সুতরাং আমরা একটা সরকার থেকে কিছু করেন তা না, সরকার থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টর আসতে পারে, আসবে। কোনো দেশেই কিন্তু স্কুল না, আমরা যে অন্য দেশে যাই সবাই বলে যে একেবারে সব স্কুল, ঠিক না। সব জায়গায় কিন্তু নতুনদের জন্য প্রবলেম আছে, সব জায়গায় কিন্তু নতুন একটা ইন্টারভেন করতে হলে, নতুন জায়গায় গেলে পরিবেশগত অসুবিধা আছে, তাকে অ্যাক্লিমাটাইজ হতে হয় কিন্তু। তো আমার মনে হয় যে যেটা বলছেন নাজমুল খান সাহেব, এটা ঠিক, আসলে সবাইকে নেওয়া দরকার, তার ভিতরে প্রায়োরিটাইজ করা দরকার, কোনটা আমি আগে ধরবো, কোনটা বন্ধ করবো। তারপর আমার লিমিটেড বাজেট আছে, লিমিটেড স্কিল আছে, এবং সেন্সিটাইজ করা দরকার আগে উপরের লোকদের, বিশ্ববিদ্যালয়ের লোকদের। তারা একটা কথা বললে কিন্তু সবাই শুনবে। জাফর ইকবাল সাহেব যদি একটা কথা বলেন, সেটা কিন্তু সহজে শুনবে। আমি যখন বলবো তখন মনে করবে যে কোনো একটা মন্তব্যে আসে। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় আমাদের একাডেমিশিয়ানরা আরেকটা বিষয় আমি মনে করি, আমার পার্সপেক্টিভে বাস্তব জিনিসটা বুঝতে চায় না। যেমন মনে করেন, আমি আজকে যদি জাফর ইকবাল সাহেবকে যদি প্রাইম মিনিস্টার এদেশে বানিয়ে দিতে পারতাম, আমি নিশ্চিত যে উনি আর্মিদেরকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারবেন না, কঠিন। আমি 2 জন এনজিও ব্যক্তিত্বের সাথে চাকরি করছি মিনিস্ট্রিতে, যখন ফ্রি বই দেওয়ার জন্য আমি 3 বার সামারি দিয়েছি, আমি দেখছি দেখেন, চিন্তা করেন রাখেন। এখন তখন দেখছি ওখানে বসলে তখন চেঞ্জ হয়ে যায়, তখন চিন্তা করে যে যদি আমি সন্তুষ্ট না রাখি আমার অসুবিধা আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলবো, প্র্যাকটিক্যালি খবরের কাগজে বেশ কিছু বছর আগে একজন সিংহ না কিসের বাঘের বাচ্চা করছে, তো কয়েকদিন জন্য বাইরে গেছে, ট্রাভেলে অন্য দেশে গেছে, এই ভিতরে খাবার টাবার দেওয়া হয়নি, তো উনি যখন আসছে তখন ওনাকে খেয়ে দিয়েছে। সুতরাং বাড়িওয়ালারা যখন বাড়িওয়ালা হয় তখন কিন্তু সবসময় মনে করে যে কোনটা বাঘ কোনটা ছাগল, তারা হিসাব কিতাব করে। সুতরাং
অনেককে কিন্তু অন্যভাবে ডিল করে যে কিভাবে ডিল করতে হবে। সুতরাং প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বিষয় কিন্তু কঠিন আছে বাস্তবে, সেটা বোঝার বিষয় আছে, খোলামেলা বলাও মুশকিল আছে। আমার রেকর্ড হচ্ছে, আমার কি বলবো যে আমার গণ্ডির বাইরে চলে গেছে কিনা, বাট রিয়ালিটি ইজ দ্যাট। আমি নিজে দেখি, আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি 2 বছর কিন্তু ক্যান্টনমেন্টাল জেনারেলদের সাথে চাকরি করি এবং অন্যদের সাথেও দেখেছি। আমি একদিন এরকম একজনের সাথে ঝগড়া বাঁধিয়েছিলাম বড় আকারের মধ্যে, যে কোনো একজন আমাকে 25 মিনিট টেলিফোন লাইনে রেখেছে, রেখে ওই পাশে কি কি বলে পরে আসলো। আসার পরে সে আমার অনেক, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, আমার অনেক জুনিয়র, তখন আমি বেশ কড়া করে বকা দিয়েছিলাম। কড়া করে বকা দেওয়ার পরে সে সর্বোচ্চ মহলে দিয়ে নালিশ, তারপরে আরেকজনের কাছে নালিশ, তারপরে উল্টা আবার নালিশ আসছে। তখন আমাকে একজন বললেন যে দেখো, তুমি যে এদের সাথে ঝগড়া করছো এটা ঠিক হচ্ছে না। তখন কেন ঠিক হচ্ছে না? তা বলছে তোমাদের যদি রাস্তায় একটু ট্রাক পাঠিয়ে দিয়ে চাপা দেয় তাহলে তুমি শেষ হয়ে যাবে। তো আমি অবশ্য তখন রাগের মাথায় আমি সেটা চিন্তা করিনি। আমি তখন বললাম যে দেখেন আমার বয়স তখন আমার 50 হয়ে গেছে। আমি বললাম যে আমার বয়স 50 না, কাছাকাছি গেছে, দেখুন প্রায় 50-এর কাছে চাপা দিলেও কি আর না দিলেও কি, আমি জাস্ট হালকা করে ফেলছি। কিন্তু পরে আমি চিন্তা করে দেখছি সেই যে আমাকে বলছে অনেক সিনিয়র লেভেলে, মনে হচ্ছে সেই বেশি প্র্যাকটিক্যাল। সুতরাং যারা এই বিষয়গুলো বোঝে তারা কিন্তু চিন্তা করে, যারা ইয়াং তারা কিন্তু চিন্তা করে না। তারা মনে করে তারা সবসময় বিপ্লবী থাকে। ইয়াংরা যদি বিপ্লবী না থাকে তাহলে কিন্তু হয় না। যারা শিক্ষাবিদ বা আইডিয়ালিস্ট তারা যদি বিপ্লবী না থাকে তাহলে কিন্তু দেশ সঠিক পথে চলে না। সুতরাং এটা থাকবে, বিপ্লবী থাকবে, আবার টিমিড লোকেরাও থাকবে, সরকারি লোকেরাও থাকবে, উদ্ধত লোকেরা থাকবে। একটা ব্লেন্ড করতে হবে। সেই ব্লেন্ডটা যদি ইউনিফর্ম হয় তাহলে ঠিক আছে, ডাউট বাটপাড়ও থাকবে। কিন্তু এই ব্লেন্ড যদি একদিকে ন্যাচারের চেয়ে বেশি চলে যায় তখন এনভায়রনমেন্টাল পলিউশন হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. 30 seconds. How do you have to finish it? জনাব এনায়েতুল্লাহ খান সাহেবের একটা জবাব আর কি। আমার আমেরিকাতে ছেলেমেয়ের লেখাপড়া একটা এক্সাম্পল বাচ্চা এখানে আছে, চট্টগ্রামের বাচ্চা আছে, জিজ্ঞেস করুন যে বাবা মা কতটুকু সময় তাদেরকে যে ছোটবেলা ওইটা আপনার হয়তো প্রাইভেটলি একটু আলাপ করে এনিওয়ে যাই হোক, একটা টেলিভিশন চ্যানেল থাকলে আমি সবসময় জোর দিচ্ছি যে ওরা অনেক কিছু শিখতে পারতো ছোটবেলায়। বাবা মাকে কোচিং সেন্টার দৌড়াদৌড়ি প্রান্তক অবস্থা। আমি 20 বছর আগে চলে এসেছিলাম দেশে সবকিছু ছেড়ে, কিন্তু বাচ্চা দুজন থাকতে পারে নাকি। তো আপনাকে যে বলছে যে আমাদের হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। ইনফ্যাক্ট সুইজারল্যান্ডে কোনো বাসাতে টিভি নেই এবং ওদের এডুকেশন সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এনিওয়ে আমি ঠিক আছে, যাই হোক আমাদের কষ্ট করতে চাই না। যে আমরা একেবারে শেষ পর্যায়ে আর কোনো পজিটিভ দিক লক্ষ্য করেছি যে কোথায় জানি মনে হচ্ছে বাংলাদেশ এগিয়ে আছে। আগে প্রশ্নগুলি করার মতো কেন হচ্ছে না, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি, ডিবেট করছি। তার অর্থ হচ্ছে ইটস এ পজিটিভ ইন্ডিকেটর, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি দেখেছি। এবং কিছু কিছু ডিসএগ্রিমেন্ট এসছে এবং সেই ডিসএগ্রিমেন্টের জায়গাগুলি আমার মনে হয় খুবই শুভ, কারণ সেই ডিসএগ্রিমেন্ট হচ্ছে প্রিরেকুইজিট অফ প্রগ্রেস, যেটা আমি মনে করি। কিছু কিছু ল্যাক অফ কমিউনিকেশন ছিল, যেটা আমরা দেখেছি। এনআই খান সাহেব বলেছেন যে অল্প টাকা খরচ করে এফিশিয়েন্টলি এটাকে প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে বেটার এডুকেশন প্রডিউস করা সম্ভব। আমি বিশ্বাস করি এটা। একই সাথে ডক্টর জাফর ইকবাল যেটি বলেছেন, আমি ওনার দাবির সাথে একমত এবং আমাদের দিক থেকে সেই দাবি জানিয়ে যেতে হবে, যাতে করে সরকারের পক্ষে সুবিধা হয় যে সমস্যাগুলি আছে সেগুলো উঠছে, যে আমাদের দাবির প্রেক্ষিতে অন্য চ্যালেঞ্জগুলোকে উঠছে শিক্ষা খাতে ব্যয়, শিক্ষা খাতে খরচ বা বাজেট অ্যালোকেশনটা বাড়াতে পারে। এবং 2.4 আসলে আমি নিজেও একজন শিক্ষক হিসেবে মনে করি এটা একেবারে ইনাফ না, এবং আরো বেশি বাজেট অ্যালোকেশনের মাধ্যমে আরো বেটার রেজাল্ট প্রডিউস করা পসিবল। তো আই থিঙ্ক এই জায়গাটা থাকা, ইট ক্রিয়েটস আ ব্যালেন্স ইন দ্য সোসাইটি। আই থিঙ্ক দ্যাটস অলসো গুড সাইন অলটুগেদার। সো একেবারে এন্ডে আমরা শেষ করছি। একেবারে শেষে আমি নাজমুল করিম চৌধুরীকে খুব ছোট্ট করে ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এই সেশন কনক্লুড করার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, ফর লাঞ্চ। একটি কথা বলতে ভুলে গেছি, A6 এর পক্ষ থেকে একটা ছোট্ট পাইলট প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বদরুল খান সাহেবের যে আইডিয়াটা আছে, যেটা ডক্টর জাফর ইকবাল বললেন যে আমরা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে ট্রাই করে দেখব। বদরুল খান সাহেব বলেছেন যে আমাদের চেষ্টাটা করতে হবে, আমরা ফেল করতে পারি, আবার চেষ্টা করে একটা পরিশুদ্ধ প্রক্রিয়ার মধ্যে আমরা যাবো। সেই চেষ্টা